বেশ কিছু বিদ্যার্থী প্রশ্ন করেছিলে বা জানতে চেয়েছিলে যে লোকসভা গঠন কি করে হয়। ইভেন আমি বোঝাবার পরেও কিছু অসুবিধা আছে হয়তো, সেই কারণে আমি এটা বোঝানোর চেষ্টা করছি আবার। আমরা আমরা ভারতবাসী এবং আমাদের ভোটাধিকারের দ্বারা সরকার নির্বাচিত হয়, সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক। সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে আজকে কথা বলবো। তা সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে বোঝায় যে লোকসভার নির্বাচনে নির্বাচিত হয়ে যে সকল সদস্য নির্বাচিত হন তারা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, এবং যারা মেম্বার অফ পার্লামেন্ট লোকসভার, তারা সরকার গঠন করে। ভালোভাবে বুঝে রাখো যে ভারতীয় পার্লামেন্টারি সিস্টেমে যদি তুমি বুঝতে চাও, তোমাকে বুঝতে হবে পার্লামেন্টারি সিস্টেমের গঠনটা কী। ফার্স্ট অফ অল, যেহেতু আমরা এটা ইউকের মতো করেছি, তাই এখানেও উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ আছে। উচ্চকক্ষ নিম্নকক্ষ বলতে নিম্নকক্ষ হচ্ছে তোমার লোকসভা এবং উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা। ইংল্যান্ডেও তাই রয়েছে। এছাড়াও আর একটা পদ যেটা ছাড়া পার্লামেন্টারি সিস্টেম কমপ্লিট হয় না, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। তা রাষ্ট্রপতি নিয়ে পরে আলোচনা করছি। যেটা বলার, লোকসভার সদস্য কী করে নির্বাচিত হন মনে রাখবে, একটু ডেপথ নিয়ে পড়লে বুঝবে যে প্রথমে এমএলএতে আসি, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। রাজ্য সরকার গঠন যারা করে, তারা হচ্ছেন এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে ভোট হয়ে গেল এবং পালা পরিবর্তন ঘটলো, বিজেপি সরকার আসলো। তাই এখানে দেখো খুব ভালো হবে, যারা বিধানসভার ভোটে জেতে তারা বিধায়ক। তা বিধানসভার ভোট হোক বা লোকসভার ভোট হোক, দুটোই কিন্তু কন্ডাক্ট করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আর লোকসভা আবার বিধানসভার দুটো ভোটকে আমরা বলি জেনারেল ভোট, কারণ এই দুটো ভোটের দ্বারাই কিন্তু আমরা আমাদের ভোটাধিকার রয়েছে। আমরা কিন্তু রাজ্যসভার জন্য ভোট দিতে পারি না, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারি না। আমরা একমাত্র লোকসভা এবং বিধানসভায় ভোট দিই, যেখানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার গঠিত হয়। মনে রাখবে, 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা, 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা হয়। তাহলে আমাদের যদি ধরো পশ্চিমবঙ্গে 42টা সিট আছে লোকসভা, 294টা বিধানসভা। তা লোকসভা ভোট যখন পড়ছি তখন 5 বছর অন্তর হবে, এটা আমরা জানি, এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ভোটটা কন্ডাক্ট করবে। আমি বারবার বলেছি। এইবার লোকসভায় যারা নির্বাচিত হলেন তারা লোকসভার সদস্য। বর্তমানে 543টা সিট। তা সারা ভারতবর্ষে 543টা সিট রয়েছে লোকসভার এমপিদের জন্য। এই 543টা সিটে 543 জন জয়লাভ করে, এরাই হয় মেম্বার অফ পার্লামেন্ট। এবং এদের মধ্যে থেকে যে দল 273টা আসন জয়ী হয়ে আসে, তারা সরকার গঠনের জন্য আমন্ত্রণ পায়। তার মানে বলা যায় যে সেন্ট্রাল গভর্নমেন্টের টু ফর্ম দ্য গভর্নমেন্ট, দ্য ম্যাজিক ফিগার ইজ 273টা আসন, 273। আচ্ছা, তাহলে এবার দেখো 272, সরি দুটো কমে গেছে, 272টা, মানে 50% +1। তাহলে এখান থেকে সরকার গঠন হবে এবং বাদবাকি যারা তারা অপোজিশনে থাকবে, এটা হলো নিয়ম। এবার দেখো লোকসভার যে নির্বাচন হলো, এই যে বলা হচ্ছে 543 জন সাংসদ, এদেরকে লোকসভার সদস্য হতে হবে। তার জন্য এদের লোকসভার সদস্যের যে শপথ পাঠ করানো হবে, তার জন্য প্রোটেম স্পিকার নির্বাচিত হন। এবার প্রোটেম স্পিকার বলতে কি, দেখো অ্যাকচুয়ালি পার্ট টাইম স্পিকার বললেও না, এরমভাবে বলতে হবে যে লোকসভার সদস্য নির্বাচিত হওয়ার পর এই 543 জনের মধ্যে থেকে যে সব থেকে এক্সপিরিয়েন্স বা বয়োজ্যেষ্ঠ বলতে এই না এজে না, সর্বাধিক সময় যে লোকসভাতে সার্ভিস দিয়েছে তাকে প্রোটেম স্পিকার করা হয়। এই প্র্যাকটিসটা যদিও ফ্রান্সের প্র্যাকটিস এটা। তারপরে রাষ্ট্রপতির অধিবেশন হবে, ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান হবে, এবং সেখানে
রাষ্ট্রপতি ঠিক করেন কোন দিন লোকসভার সদস্যের নির্বাচন হবে, কোন দিন কোন সময়। তা লোকসভার সদস্যরা স্পিকার নির্বাচন হয়। লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার সাথে সাথেই লোকসভার যিনি প্রোটেম স্পিকার ছিলেন তার কাজ ওখানে শেষ হয়ে যায়। এবার কথা হচ্ছে, এই লোকসভার স্পিকার যেটা বলছি এটাও কিন্তু আমরা ইউকের প্র্যাকটিসে এনেছি, কিন্তু ইউনাইটেড কিংডমে একটু আলাদা। ইউনাইটেড কিংডমের রুলিং পার্টি এবং অপোজিশন পার্টি উভয়ের উভয়ের পছন্দসই মনোনীত প্রার্থী লোকসভার স্পিকার হয়, আমাদের তা হয় না। এবার লোকসভার স্পিকার যখন হলো তখন তাকে কিন্তু সে যে দল নিরপেক্ষ এটা প্রমাণ দিতে হয়। এটা প্রমাণ কি করে দেয়? লোকসভায় যে ভোটাভুটি হয় সেই ভোটাভুটিতে স্পিকার অংশগ্রহণ করে না। তা বলে একটা সময় অংশগ্রহণ করতে পারে, যখন দেখা যায় যে পক্ষ বিপক্ষ দুটো দলেরই ভোট এক হয়ে গেছে লোকসভাতে, তখন একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস দেখা দেয়। এই কনস্টিটিউশনাল ক্রাইসিস যাতে না আসে তার জন্য তিনি একটা ভোট দেন, যে ভোটটাকে বলা হয় ডিসাইডিং ভোট। তাহলে একমাত্র ডিসাইডিং ভোট দেওয়ার অধিকার তার রয়েছে, অন্য ভোট দেওয়ার অধিকার নেই। এবার কোনো রকম পলিটিক্যাল গ্যাদারিংসে বা পলিটিক্যাল মিটিংয়ে তিনি অংশগ্রহণ করতে পারেন না। তাহলে এই দুটো তার সূচক প্রমাণের যে সে দল নিরপেক্ষ। এরপরে আরেকটা জিনিস আসে, তাহলে প্রধানমন্ত্রী কি করে হয়? এই কথাটা অনেকবার আমি বোর্ডেও আলোচনা করেছি। প্রধানমন্ত্রী হওয়ার আগে এমপি হতে হয়। তাহলে একটা কথা মনে রাখো, যখন আমি প্রধানমন্ত্রী ডিটেলসে বলবো, প্রধানমন্ত্রী হওয়ার প্রথম শর্ত কিন্তু এমপি হওয়া নয়, বা মেম্বার অফ পার্লামেন্টের লোকসভার সদস্য হওয়া, এটা কিন্তু নয়। আমরা বেশ কিছু প্রধানমন্ত্রী পাবো, যেমন ডক্টর মনমোহন সিংকেও পাবো আমরা, রাজ্যসভার সদস্য ছিলেন, প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা রাজীব গান্ধীকে পাবো, কোনো সদস্যই ছিলেন না। এইচ ডি দেবেগৌড়াকে পাবো, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন। তাহলে হওয়া যায়, সেখানে ডিসকাশন রয়েছে ডিটেলসে প্রধানমন্ত্রীর চ্যাপ্টারে, সেটা আমি করব। কিন্তু ব্যাপারটা হলো, যে বসলো কোনো ব্যাপার না, কিন্তু তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লোকসভার সদস্য হিসাবে নিজেকে প্রমাণ করতে হবে। তা প্রমাণ কি করে? বাই ইলেকশন বা উপনির্বাচনের মাধ্যমে। আশা করি মনে আছে 2021 সালে যখন ভোট হয়েছিল, মমতা ব্যানার্জি ভোটে হেরে গেছিলেন, এবারও হেরেছেন। ভোটে হেরে গেছিলেন শুভেন্দুবাবু, যে বর্তমান মুখ্যমন্ত্রী, উনি জয়লাভ করেছিলেন। কিন্তু হেরে যাওয়া সত্ত্বেও তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে বাই ইলেকশন জিতে আসতে হয়েছে। এরকম কি হয়ে থাকে, অসুবিধা নেই। তাহলে প্রধানমন্ত্রী কে হবে, এটা হচ্ছে দলের অভ্যন্তরীণ বিষয়। আমরা ভোটাধিকার প্রয়োগ করে, জেনারেল যারা আমরা ভোটার্স, তারা ভোটাধিকার প্রয়োগ করে মেম্বার নির্বাচিত হয়, এবং সেই যে মেম্বার নির্বাচিত হলো তাদের মধ্য থেকেই কিন্তু সিলেকশনটা করা হয় প্রধানমন্ত্রী কী হবে। সেখানে কিন্তু আমরা যারা ভোট দিয়েছি, আমরা যারা কমন ভোটার্স, তাদের কোনো গুরুত্ব বলা ভুল, তাদের কোনো ভূমিকা থাকে না। এবার একটা কথা দেখো, প্রধানমন্ত্রী কত বছরের জন্য প্রধানমন্ত্রিত্ব পদ পায়? এটা বলা হয় 5 বছরের জন্য। কেন 5 বছর অন্তর ভোট হয়? কিন্তু মনে রাখবে, 5 বছর অন্তর ভোট হয় বলে যে 5 বছর থাকতে পারবে তা কিন্তু নয়। আমরা দেখেছি ভোট 5 বছরের আগে যদি লোকসভার পতন ঘটে, তাহলে প্রধানমন্ত্রীও পদচ্যুত হন। এমার্জেন্সির সময় একটু বেড়ে যেতে পারে। এবং আরেকটা জায়গা, অনাস্থা প্রস্তাব বা প্রধানমন্ত্রী যদি কার্যনির্বাহে সম্পূর্ণ অসমর্থ হন, তাহলে তিনি ইস্তফা দেবেন। ইস্তফা দিলে আবার নতুনভাবে সরকার গঠনের জন্য ভোট প্রয়োগ করতে হবে। এবার অনেকের ধারণা আছে, যেটা শোনো, যেটা আমি বলছি, নো কনফিডেন্স মোশন, অনাস্থা প্রস্তাব যে বিপক্ষ দল আনবে এরকম কোনো ব্যাপার না। সরকারি দল বা সরকার যারা রুলিং পার্টি, তারাও কিন্তু অনাস্থা আনতে পারে, অসুবিধা নেই।
আমরা দেখব JB কৃপালিনী, যিনি কংগ্রেসের সদস্য ছিলেন, MP ছিলেন, উনি কিন্তু 60-61 বা 61-62-তে চীন যুদ্ধকে কেন্দ্র করে জওহরলাল নেহরুজির এগেনস্টে অনাস্থা প্রস্তাব এনেছিলেন, যদিও সেটা সফল হয়নি। তা JB কৃপালিনীকে এটা জানতে হলে দেখো, ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে তখন ভারতবর্ষ স্বাধীনের যে কী হলো কংগ্রেস ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার সভাপতি ছিলেন JB কৃপালিনী। এটা মনে রেখো, JB কৃপালিনী তখন। এখানে আরেকটা প্রশ্ন আসে যে যেটা বললাম যে ভারত যখন স্বাধীন হয় তখন কে ছিল জাতীয় কংগ্রেসের সভাপতি? JB কৃপালিনী। ক্লিয়ার আছে? তা অনাস্থা, তাহলে যেটা বলছিলাম, অনাস্থা প্রস্তাব যদি হয় তাহলে সরকারের পতন ঘটতে পারে, যদি সরকার হেরে যায়। তাহলে কিন্তু আর অন্য কেউ কিন্তু বাদবাকি রেস্ট অফ দ্য টাইমের জন্য প্রধানমন্ত্রী হতে পারে না। তা প্রধানমন্ত্রী হওয়ার জন্য আবার তাকে একটা ভোট কন্ডাক্ট করতে হয়। এটা হলো নিয়ম। এইটুকুনি ডিসকাশন আমি করলাম। বহু আলোচনা রয়েছে, রেগুলার ক্লাস জয়েন করতে হবে। তোমরা জানতে চেয়েছিলে, আমি জানিয়ে দিলাম। পরে আবার ক্লাসে আসি। থ্যাংক ইউ।